এই এক অপরিচিত বাংলাদেশ, এই এক অচেনা দেশমাতৃকা, সব কিছু স্থবির হয়ে আছে। ভালো নেই আমাদের দেশমা, তাই ভালো নেই আমরা কেউ। শুধু জীবন চলছে জীবনের নিয়মে, আর কিছুটা অন্য নিয়ম এসে যোগ হয়েছে। তবু প্রিয় দর্শক, আমরা কথা বলি, আমরা ভাব প্রকাশ করি, আমরা আপনাদের সঙ্গে যুক্ত হই চ্যানেল আয়ের পর্দায়। যারা দেখছেন আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন দেশ এবং দেশের বাইরে থেকে, আপনাদের স্বাগত জানাচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের আয়োজনে। আয়োজনটি একটি ভিন্ন, কারণ সাধারণত আমরা তারকাদের সাথে আনন্দের কথা বলি কিংবা তাদের জগৎ নিয়ে কথা বলি। তবে যেখানে দেশ মুখ্য, আজ দেশ কেমন আছে, আমার সেই তারার মতো জলজল বাংলাদেশ কোথায় এগিয়ে যাচ্ছে, সেই সব কিছু নিয়েই আজকে কথা হবে। আমার সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব হারুন রশিদ, নাট্যকার, নির্দেশক ও অভিনেতা এবং সাবেক মহাপরিচালক পিটিভি। স্বাগতম আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি মোস্তফা মল্লিক, আপনাকে স্বাগতম। কোনো প্রশ্নে আসলে যেতে চাই না, আমাদের সকলের মন মানসিকতা এখন আসলে এক, আমরা চাই আমাদের দেশ ভালো হয়ে যাক। হারুন রশিদ, কি বলবেন এই পরিস্থিতিতে? এমন একটা সময়, 4 দিনে পত্রিকার রিপোর্ট অনুযায়ী 148 জন মানুষ মারা গেছে। তারা মানুষ। আমরা মানুষের মহত্তর সম্ভাবনার কথা বলি। আমাদের যত আয়োজন, রাষ্ট্রের, পরিবারের, সমাজের সব আয়োজন মানুষের জন্য। সে মানুষ যে কারণেই হোক না কেন, তার জীবন যখন নিরুপদ্রব না থাকে, তার জীবন যখন সংশয়ের মধ্যে পড়ে যায়, জীবন যখন তাকে দিতে হয় বা জীবন চলে যায়, মরে যায় মানুষ, সেটা তো একটা সাংঘাতিক মানবিকতার বিপর্যয় বলে আমরা মনে করি। আজকে আমাদের দেশে যেটা কয়েকদিন ধরে যেটা ঘটছে, সেটা আসলে একটা মানবিকতার বিপর্যয়। যারা মানবিকতার পক্ষে, মানবতার পক্ষে, মানবের মুক্তির পক্ষে, তারা আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে বিজয়ী হচ্ছে কারা? সেই বিজয়ের তারকারা কারা? যাদের বিজয়ী হবার কথা, মানুষের মহত্তর সম্ভাবনার বিজয় হবার কথা, সে বিজয় হচ্ছে না। কেন বিজয় হচ্ছে, এই প্রশ্নে আমার ভিতরে বারবার ঘুরপাক খাচ্ছে। আমাদের দেশে অনেক আন্দোলন হয়েছে, অনেক সংগ্রাম হয়েছে। আন্দোলন এবং সংগ্রামের আমাদের নিজস্ব একটা সংস্কৃতি আছে। সেই সংস্কৃতি, হ্যাঁ, আমরা কখনো যুদ্ধাঙ্গদেহী হয়েছি, আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, আমরা বিভিন্ন ইস্যুর ভিত্তিক আন্দোলন করেছি, আমরা করেছি, আমাদের পূর্ববর্তী জেনারেশন করেছে, এখনকার প্রজন্ম করছে। কিন্তু সেই আন্দোলনের একটা বাঙালির চরিত্র আছে, বাঙালির আন্দোলনের মধ্যে একটা বাঙালিয়ানা আছে। আমরা একসময় দেখেছি যে সেই বাঙালিয়ানা যে আন্দোলন সংগ্রামের যে প্রকৃতি, চরিত্র, সে চরিত্রটা নষ্ট হতে দেখেছি আমরা বেশ কয়েক বছর, 8-10 বছর আগে। এবার আবার দেখছি আমরা সেই আন্দোলন। আসলে সেই বাঙালি যখন তার নিজস্ব পরিচয়ের বাইরে যেয়ে যখন কিছু করতে যায়, তখন সেটা আসলেই খুব ভয়াবহ হয়। সেটাই উপলব্ধি করছে আজকে কয়েকদিন ধরে। একদম ভীষণ ভালো বললেন। মোস্তফা মল্লিক, আপনার কাছে আসতে চাই। আপনি সাধারণত শিক্ষার্থীদের নিয়ে কথা বলেন, শিক্ষাক্ষেত্র নিয়ে কথা বলেন। সেই জায়গায় যখন শিক্ষার্থীরা আন্দোলনে নামলো, এখন আবার এমন একটা পরিস্থিতি যেখানে আমাদের শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই জায়গাটি নিয়ে কি বলবেন? আপনার উপলব্ধির জায়গা, আপনার অবজারভেশনের জায়গা। আমি আসলে খুব স্পষ্ট করে বলতে চাই, সেটি হচ্ছে যে 2018 সালে যারা আন্দোলন করেছিল, যে শিক্ষার্থীরা নিরাপদ সড়কের জন্য, তো তখন যে ছেলেটা 9-এ পড়তো, এখন যদি 6 বছর যোগ করি তার সঙ্গে, তাহলে সে হয়তো অনার্স শেষ করে গেছে। এবং এই ছেলেটা যে পাঠ্য বই পড়েছে, সেই পাঠ্য বই কিন্তু এই সরকারের সময় প্রণয়ন করা। তো তাদের আচরণের সাথে আমি আসলে মিল খুঁজে পাচ্ছি না। আমরা যতগুলো স্পটে গিয়েছি, সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে বিশেষ করে যাত্রাবাড়ি, উত্তরা, রাজমপুর, আবদুল্লাপুর, এইসব জায়গায়। এবং সেখানে আমরা যাদেরকে দেখেছি, আমরা মেলাতে পারিনি কে ছাত্র, এখানে কে কোনো রাজনৈতিক দলের কর্মী। কিন্তু সহিংসতা দেখে আমার মনে হয়েছে যে কোনো একজন শিক্ষার্থীরা তো কোমল মনেরই হয় তারা, এবং এরা কোটা বিরোধী আন্দোলন করছে। তাদেরকে যদি আমরা উচ্চ শিক্ষার্থী বলি, অর্থাৎ অনার্স ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স, কিংবা কোটা বিরোধী আন্দোলন করছে, তো অর্থাৎ তারা যদি চাকরিতে যায় তাহলে হয়তো অনার্স মাস্টার্স শেষ করেছে 2-3 বছর। তো এরকম একটা জায়গায় থেকে প্রতিদিন তাদের পরিবার পরিজনের মধ্য থেকে বেরিয়ে এসে
হানি ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন লাগাবে, কিংবা মিরপুর 10 নম্বরে উত্তর সিটি কর্পোরেশনের সবগুলো যানবাহন পুড়িয়ে দিবে, এটা আমার কাছে একেবারেই মানে এটা বোঝার জন্য কোনো গোয়েন্দা সংস্থা লাগে না, এটা কোনো শিক্ষার্থী করতে পারে না, এটা একেবারেই অসম্ভব। বিশেষ করে 10 নম্বরে যে আমাদের যেটা অর্জন, আমাদের যাত্রীদের সহজ যাত্রার বাহন মেট্রো রেলে যে আগুন লাগিয়ে দিয়েছে, বলা হচ্ছে 1 বছরের আগে এটা ঘুরেই দাঁড়াতে পারবে না। এইটা কোনো শিক্ষার্থী করেছে, এটা অসম্ভব। এটা আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে শুরুর দিকে যখন ছাত্রছাত্রীরা রাস্তায় ছিল এই ধরনের কোনো সহিংসতার খবর কিন্তু না, আমি আপনাকে স্পষ্টত আমার এক্সপিরিয়েন্স বলি যে আমাদের ছাত্রছাত্রীরা যখন নিরাপদ সড়কের জন্য আন্দোলন করে বা এই কোটার আন্দোলন যারা করেছে, তারাই তো এখন কলেজ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। তারা আমি বাংলাদেশ টেলিভিশনের ডিজি ছিলাম 5 বছর, এবং এই আগের 2টি আন্দোলনের সময় কিন্তু আমি সেখানে কর্মরত ছিলাম। তারা বাংলাদেশ টেলিভিশনের সামনে রামপুরা বাড্ডা রাস্তায় তারা অবস্থান গ্রহণ করেছে, গাড়ি ঘোড়া চলতে দেয়নি, তারা অবরোধ করে রেখেছে। কিন্তু বিটিভিতে আক্রমণ করবে এটা এরকম ঘটনা কখনো ঘটেনি, তখন তারা ঘটেনি। সুতরাং আজকে যে বিটিভিতে যে আক্রমণটা হলো, এটা ওরা করেছে, এটা আমি মানতে রাজি নই। বাংলাদেশ টেলিভিশনের ধরেন যে আপনি তার যদি নিউজ ইত্যাদি নিয়ে ভূমিকা নিয়ে আপনার প্রশ্ন থাকতেই পারে, আপনার অনুষ্ঠান নিয়েও আপনার প্রশ্ন থাকতে পারে, তখন ছেলেমেয়েরা বিটিভির বিরুদ্ধে কি করেছে, তারা ট্রল করেছে যে সবাই যখন নিরাপদের আন্দোলন করছে, সবাই যখন কোটার জন্য আন্দোলন করছে, বিটিভি তখন বাতাবি লেবুর চাষ নিয়ে। সেটা আপনার একটা অভিমত, কিন্তু তারা কিন্তু আক্রমণ করেনি, বিটিভি আক্রান্ত হয়নি। আমি ওদের মধ্যে দিয়েই আমি অফিসে গেছি, আমার সহকর্মীরা গিয়েছে, আমরা ছবিও তুলেছি সেখান থেকে। তাহলে বিটিভির একটা এই খবর পরিবেশনের ক্ষেত্রে তার শুরু থেকে তার একটা ক্যারেক্টার আছে, সেটাকে যদি আমি পাশে রাখি, বাংলাদেশ টেলিভিশনটা আসলে কিসের প্রতীক? সাধারণ মানুষের, বাংলাদেশের যে বাঙালিও না, বাঙালির সংস্কৃতি লালন পালন করে তো বিটিভি। মানুষের জনরুচি বৃদ্ধির কাজ করে বাংলাদেশ টেলিভিশন, মানুষকে বিনোদন দেয়, তথ্য দেয়। সেইখানে তো বিটিভির ভূমিকা তো সবাই স্বীকার করেন। আপনি ওইটুকুর জন্য এই ভূমিকা কি হবে না হবে সেটা নিয়ে আপনার বিতর্ক আছে, সে বিটিভির সূচনা লগ্ন থেকেই, কিন্তু কখনো আক্রান্ত হয়নি। এরশাদ বিরোধী মুভমেন্টের সময় আক্রান্ত হয়নি, অনেক গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, আক্রান্ত হয়নি। এবার কেন আক্রান্ত? এবং একটা দেখেন, আমরা যারা এই আন্দোলনগুলো কাভার করি, প্রত্যেকটা দলই একটা ব্যাকরণ মেনে চলে। যেমন ধরুন, এর আগে আওয়ামী লীগও রাজপথে ছিল, প্রতিবন্ধকতা তৈরি করেছে, এটা তো সত্য। আওয়ামী লীগও একসময় প্রতিবন্ধকতা তৈরি করেছে। তো আমরা গণমাধ্যমের গাড়ি এভাবে ঢালাওভাবে জ্বালিয়ে দেয়া আমরা দেখি। আমরা ওই সময় কি করতাম, সংশ্লিষ্ট নেতাকে বলতাম যে আমাদের টিম আছে, ওরা কিন্তু আমাদের ওয়েলকাম করে নিয়ে যেত। এরপর আমরা বিএনপির আন্দোলন দেখেছি, বিএনপিও আমাদের একই কাজ করতো। এমনকি আমরা যদি হেফাজতের আন্দোলনের কথাও বলি, তারা যে দীর্ঘদিন শাপলা চত্বরে, আমরা যখন বলতাম আমাদেরকে তারা প্রোটেকশন দিয়ে আমাদের কার্ড বা তখন ক্যাসেট ছিল, আমরা অফিসে নিয়ে আসতে পারতাম। কিন্তু এবারের গ্রামারটা মিলছে না, সাংবাদিক দেখা মানে। এবং আপনি দেখবেন আমাদের যে অর্জনগুলো আছে গত কয়েক বছরে, মানে ধরে ধরে সেগুলো, তারা কিন্তু কোনো রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করেনি। তারা কি করছে, হানি ফ্লাইওভারের অত্যাধুনিক সেন্সর সিস্টেম তারা জ্বালিয়ে দিয়েছে। তা আমি এই একটু আগে আজমপুর থেকে আসলাম, পদ্মার যে তেল বহন করে, তেল পরিবহনের যে গাড়ি, যেগুলোর ভিতরে অকটেন থাকে, পেট্রোল থাকে, আমি এগুলো দেখিনি যে কোনো আন্দোলনকারী, সেটা বিএনপির আন্দোলন হোক, আওয়ামী লীগের আন্দোলন হোক, তারা তো দীর্ঘদিন মাঠে থেকেছে, আমি জ্বালিয়ে যেতে দেখিনি। কিন্তু এখন আমি দেখলাম রাস্তায় রাস্তায় সেগুলো পড়ে আছে। সড়ক পরিবহনের দিকে যদি আপনি তাকান, উদ্দেশ্যটা বোঝা যায়। কারণ এই সড়ক যে সেতু মন্ত্রণালয়, এখান থেকেই পদ্মা সেতু বাস্তবায়িত হয়েছে, হানি ফ্লাইওভার থেকে যোগাযোগ শুরু করে সব কিছুই তারা। তো মনে হচ্ছে যে আক্রোশগুলো এই জায়গাটায় সবচেয়ে বেশি, মানে বাংলাদেশের উন্নয়নের প্রতি উন্নয়নের। এবং সিটি কর্পোরেশন, আপনি জানেন এখন আমাদের কিন্তু অলিগলির যে ময়লা আবর্জনা পরিবহন করে সেগুলো পুরোপুরি বন্ধ আছে। কারণ গত 25 বছরে উত্তর সিটি কর্পোরেশন যে দামি ইকুইপমেন্টগুলো কিনেছে ময়লা পরিবহন করার জন্য, যেগুলো আমাদের জাপান সরকার দেয় আর কিছু কিছু আমাদের কিনতে হয়, সেগুলো সব শেষ। অর্থাৎ আগামী বাজেটে আমি অন্তত গত কয়েকদিনে যা দেখেছি যে এর জন্য সরকারকে বেশি মাত্রায় ভর্তুকি দিতে হবে, মানে শুধুমাত্র এই ক্ষতিপূরণের জন্য, শুধুমাত্র এই ক্ষতিপূরণের জন্য। আর মানসিক যে ক্ষতিটা হয়েছে, যেমন ধরুন
আজমপুর আবাসিক কলোনি, তার ভিতরে মানুষ, ছাত্র বা তারা রাজনৈতিক কর্মী বোঝা যায় না, তবে যার হাতে লাঠি থাকে এবং সে যদি মধ্যবয়সী হয় তাহলে খুব ভালোভাবেই বোঝা যায় যে এটা কোটা আন্দোলন বিরোধী না। তো তারা আবাসিক এলাকায় ঢুকেছে এবং পুলিশও সাউন্ড গ্রেনেড মানে ছুঁড়েছে এবং উপরে ফাঁকা আওয়াজ করেছে। এইটা একটা স্বাভাবিক চিত্র হতে পারে না। মানে এবং এগুলো তো ধরেন আমরা ক্ষতির কথা বলছি, কিন্তু যে ক্ষতিটা কখনোই গণনা করা হবে না। আজকে হচ্ছে আপনার 20 তারিখ চলছে, গত 1 তারিখ থেকে আমাদের শিক্ষা কার্যক্রম একদম স্থবির। এইচএসসি পরীক্ষা আমাদের অনিবার্য কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ। এর আগে আমাদের গরমের কারণে বন্ধ ছিল, বন্যার কারণে বন্ধ ছিল। পৃথিবী তো বসে নাই, তারা তো মানে এগিয়ে যাচ্ছে। মানে ক্ষতিটা আসলে দুই ধরনের হচ্ছে, যা আমাদের ছিল তা নষ্ট করে আমরা পিছিয়ে যাচ্ছি, আবার যে অগ্রগতিটা আমাদের হওয়া দরকার সেখানে আমাদের থামিয়ে দিয়েও এক ধরনের ক্ষতি হচ্ছে। আমাদের ব্যবসা বন্ধ, আমাদের বাণিজ্য বন্ধ, আমাদের ইন্টারনেট বন্ধ হয়ে আছে, যার জন্য অনেকের কর্মসংস্থান এবং পৃথিবীর সঙ্গে আমাদের যোগাযোগ বন্ধ হয়ে আছে। আমরা সবাই ঘরে বসে আছি। এই সব জায়গায় দুই ধরনের যে ক্ষতি হচ্ছে, এইটা মোকাবেলা করতে আসলে বাংলাদেশকে অনেক দিন আসলে কষ্ট করতে হবে। আসলে যদি আমরা নাশকতা এবং আক্রমণের উনি যেটা বললেন এবং আমরা সবাই দেখছি যে কি ঘটছে, সেখানে আমার মনে হয় যে যারা এই কাজগুলি করছে তাদের কয়েকটা বিষয়ের প্রতি ক্রোধ আছে। একটা হচ্ছে উন্নয়নের যে কর্মকাণ্ড, সেটা নিয়ে তাদের ক্রোধ আছে। আমার কথা হচ্ছে সরকারের বিরুদ্ধে আপনার সমালোচনা থাকতেই পারে, আপনার অসন্তোষ থাকতেই পারে, সেটা থাকতেই পারে, কিন্তু আপনার যেটা আপনার জীবনের সাথে যুক্ত হয়ে গেছে সেটার বিরুদ্ধে আপনার আক্রোশ কেন? এটা হচ্ছে একটা। সেটা না হয় যে ফিজিক্যাল যে ক্ষতি, যেটা ইনফ্রাস্ট্রাকচারাল ক্ষতি, সেটা হয়তো একসময় পুষিয়ে দেওয়া যাবে, কিন্তু সবচেয়ে বড় যেটা ক্ষতি হয়ে গেল যে বাঙালির যে প্রতিবাদের ভাষার যে চরিত্র, আমার যে ঐতিহ্যগত চরিত্র, সেই চরিত্রটাকে আপনি নষ্ট করে। নতুন প্রজন্ম আসলে তাদের উপর এটার প্রভাব কি পড়বে? তারা কি শিখবে যে আন্দোলন মানে আসলে আন্দোলনটা কোন দিকে চলে যেতে পারে, সেটাকে ব্যবহার করে কি ছাত্রদেরকে, তারাও তো সহিংসতার শিকার হয়েছেন আসলে আমরা দেখেছি। আমরা আমাদের দেশে বিভিন্ন সময় দেখি যে একটা বিরাজনীতিকরণ একটা প্রক্রিয়া চলেছে বিভিন্ন স্বৈরাচারী সরকারের সময়। আসলে রাজনীতির প্রতি এই যে কয়েকদিন ঘটনা ঘটলো, এটা কোনো রাজনৈতিক ঘটনা না, এটা সহিংস ঘটনা। প্রথমে কোটা আন্দোলন, তার সাথে যুক্ত হয়েছে সহিংস আন্দোলন। সহিংসতা কারা করছে এটা সময়ে বের হবে, আর আমরা তো দেখতেও পাচ্ছি। কিন্তু যেটা হচ্ছে যে এর সাথে একটা রাজনীতির মোড়ক দেওয়া আছে, কিন্তু রাজনীতির লেভেলটা আছে। তো আমার তরুণ প্রজন্মকে রাজনীতি বিমুখ করার জন্য এই ধরনের কর্মকাণ্ড দরকার ছিল। তরুণ প্রজন্ম যাতে রাজনীতি বিমুখ হয়, তারা যাতে আমাদের যে প্রগতিশীল যে সংস্কৃতি চর্চা, যে সহনশীল, পরমত সহনশীল যে ভাবনার চর্চা, সেই ভাবনার চর্চার সাথে তারা যাতে সংযুক্ত না থাকে, তারা যাতে বীতশ্রদ্ধ হয়, সেজন্য এরকম একটা হ্যাবক তৈরি করা হয়েছে। যারা করেছে, সামনে যারা থেকে করেছে, তারা এটা কতটুকু জানি না, কিন্তু যদি যারা নেপথ্য কুশীলব, তারা কিন্তু এই কাজগুলি করেছে, সংস্কৃতির সংকট তৈরি করতে চেয়েছে। দেখেন, ইন্টারনেট বন্ধের কথা আপনি বললেন, আমাদের গণমাধ্যমগুলো আমরা কিন্তু সারাক্ষণই ইন্টারনেটের মাধ্যমে চলি। ইভেন আমি যদি আমাদের গণমাধ্যম কর্মীদের কথা বলি, আমাদের হোয়াটসঅ্যাপে একেবারে পিএম কার্যালয় থেকে শুরু করে সবগুলো সরকারের উইং কিন্তু আমাদের মিনিটে মিনিটে মেসেজ পাঠাচ্ছে, আপডেট পাঠাচ্ছে। গত কয়েকদিন ধরে কিন্তু আমরা এটা পাচ্ছি না। আমাদের লাইভ সম্প্রচার কার্যক্রম পুরোপুরি বন্ধ। আমরা এখন সেই পুরনো আমলে আগে মেসেঞ্জারের মাধ্যমে, ফোনে বা মেসেঞ্জারের মাধ্যমে কার্ড, ক্যাসেট পাঠিয়ে দিতাম, তারপরে চালাতাম, সেভাবে চলছে। সুতরাং এখানেও তো একটা সরকার ক্ষতিগ্রস্ত। ডিজিটাল বাংলাদেশের পুরো রূপটাই এখন। আপনি আক্রমণটা কোথায় করলেন? আপনি ডাটা সেন্টারে আক্রমণ, ডাটা সেন্টার তো যারা জানে তারাই কিন্তু ওখানে আক্রমণ করেছে। আর শিক্ষার্থীরা ডাটা সেন্টার বুঝবে না, এটা হতে পারে না। তাহলে এটা কারা? এইখানে আমাদের একটু বোঝারও, মানে আমাদের যারা গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে এগুলো একটু অ্যালার্ট দরকার ছিল। আমরা যে শুধু
একজনকে দোষারোপ করলে তো হবে না যে আপনি শিক্ষা মন্ত্রণালয় তো শিক্ষামন্ত্রী দোষ, আপনি দেশে আছেন তো প্রধানমন্ত্রীর দোষ, আপনি বরগুনায় কোনো একটা ঘটনা ঘটছে তো স্বরাষ্ট্রমন্ত্রীর দোষ, তা তো হতে পারে না। প্রত্যেকটা জায়গায় যেমন এখন আমার একজন সাধারণ নাগরিক হিসেবে প্রত্যাশা থাকবে যে যারা ফ্লাইওভারে আগুন লাগিয়েছে, আমি যদি বলি যে এটার বিচার চাই, কালকে যদি প্লাকার্ড নিয়ে দাঁড়িয়ে যাই, তার চেহারাটা আমরা খুঁজে পাবো না। যদি রাষ্ট্র তাদেরকে খুঁজে বের করতে ব্যর্থ হয়, তাহলে তো এই প্রজন্ম যারা দেখলো তারা একটা ভুল ধারণা নিয়ে বড় হবে। আর এখন প্রতিবাদ মানেই হচ্ছে আপনি সব কিছু বন্ধ করে দেন, এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে হতে পারে না। একটা গণতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে আপনার কোটা সংস্কার, আপনি 5 লক্ষ জন অনার্স মাস্টার্স শেষ করা, আপনি কোটা, আপনি আন্দোলন করেন, অসুবিধা নাই। আমি আমার মাকে নিয়ে দাদিকে নিয়ে হাসপাতালে যাব, আমি আমার মতো করে যাব, প্রতিবাদ প্রতিবারের মতো চলবে। আপনি দেখেন আজকে সারা পৃথিবীর ম্যাপ যদি আপনি খেয়াল করেন, এখন তো আমাদের গুগল বন্ধ, গুগল যে স্যার কয়টা দেশে এরকম আজকে আমাদের পার্শ্ববর্তী দেশে হচ্ছে, পাকিস্তানি হচ্ছে, আমরা ফিলিস্তিনিতে আমরা দেখি এরকম মানুষ হত্যা হচ্ছে, এখন বাংলাদেশে হচ্ছে, আফ্রিকার কেনিয়াতে বোধহয় কদিন আগে হলো। আমি সার্চ দিয়ে 4-5টা দেশ ছাড়া তাও এইরকম জঘন্য ঘটনা, এগুলো আসলে সেই তালিকায় কেন আমাদের বাংলাদেশ থাকবে? আপনি বললেন যে গণমাধ্যম কর্মীদের প্রতি যে মানে গণমাধ্যম কর্মীদের আক্রান্ত হওয়া, আপনি অনেক বড় বড় স্বৈরাচার বিরোধী আন্দোলন, হ্যাঁ কখনো হয় সেখানে গণমাধ্যম কর্মী, তারপরে লাশের গাড়ি, তারপরে হচ্ছে আপনার অ্যাম্বুলেন্স, এগুলি আমার এক চাচা, আমার চাচা শ্বশুর, উনি পরশুদিন মারা গেছেন সন্ধ্যায়। ওনাকে যখন সিরাজগঞ্জে নিয়ে যাচ্ছে ওই সাভারের কাছে, আপনার ওনাকে বহনকারী যে গাড়ি সহ সাথে যে কয়েকটা গাড়ি, তারা লাশ বহন করছে, জানার পরেও সেটা আক্রান্ত হয়েছে, ভাঙচুর হয়েছে। তার মানে কি যে রাজনীতির এবং আন্দোলনের যে চেনা চেহারা, সেই চেনা চেহারা নাই, তার মানে এটা রাজনীতি না, এটা নাশকতা, এটা ধ্বংসযজ্ঞ। এবং কিছু কিছু তরুণদের আচরণ আমি দেখেছি, আমি জানি না তারা ছাত্র কিনা, যে পুলিশ অফিসারের কাছে গিয়ে বলছে যে তুমি কি কোটা নাকি তুমি অন্য কোনোভাবে এসছো, এবং তাকে তুই বলে সম্বোধন করছে। বিজিবির গাড়ি যাচ্ছে, ভুয়া ভুয়া ভুয়া। তো এখন ধরুন হাইকোর্ট এলাকায় এই মুহূর্তে 3 প্লাটুন বিজিবি আছে। এখন সবার মন মানসিকতা তো এক না, এই যে তাদেরকে উত্তেজিত করা, এইটা আমার ধারণা, আমি তো শিক্ষার্থীদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করি, প্রাথমিক থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত আমাদের হচ্ছে 4,90,00,000 শিক্ষার্থী। এখান থেকে যদি আপনি 6 থেকে মাস্টার্স ধরেন আরেকটু অর্ধেক হয়ে যাবে, এবং আপনি যদি ইন্টারমিডিয়েট থেকে মাস্টার্স ধরেন তাহলে হয়তো 1.5 কোটি থেকে 1 কোটি শিক্ষার্থী হবে। এই শিক্ষার্থীগুলোর আচরণ আমাদের জানা, তাদের সর্বোচ্চ হচ্ছে ভিসি ভবনের সামনে গিয়ে ভিসিকে অবরুদ্ধ করা, প্রক্টরকে অবরুদ্ধ করা, কিছুক্ষণ চিৎকার করা, নিজের ক্যাম্পাসে একটা টায়ার জ্বালিয়ে দেয়া। এর বাইরে তারা জানে না যে ম্যাজিস্ট্রেটকে আক্রান্ত করা, এসি ল্যান্ডকে আক্রান্ত করা। গতকালকে আমাদের চ্যানেল আইয়ের একজন সহকর্মীকে তার বাসায় পৌঁছে দেওয়ার জন্য যে গাড়িটি গেল, পুরো গাড়িটা শেষ করে ফেললো আন্দোলনকারীরা। একজন সাংবাদিককে গুলি করে মারা হলো, কয়েকজনকে। এই চিত্র তো এর আগেও বহু দল আন্দোলন করেছে, এটা আমি দেখি নাই। এবং একটা মানে ভীত পরিস্থিতি, আমি জানি না আপনি যখন আমাদের স্টুডিওতে আসেন আপনি কতটা নিরাপদ, আপনি আমাদের একজন নারী সহকর্মী, কতটা উৎফুল্লভাবে এসছেন আমি জানি না। এবং আপনি দেখবেন যে আমরা বুলেট প্রুফ জ্যাকেট, হেলমেট নিয়ে আমরা সাংবাদিকতা, আমাদের আছে ইকুইপমেন্টগুলো, কিন্তু এগুলো কিন্তু গেল কয়েক বছরে আমরা কাজে লাগাইনি। কিন্তু এখন আমাদের এই আতঙ্ক হয়ে গেছে যে আচ্ছা আমি যে আজমপুর ফ্লাইওভারের উপরে উঠবো বা ওভারব্রিজের উপর উঠবো, আমার বুলেট প্রুফ জ্যাকেট এবং মাথায় হেলমেটটা লাগবে, কারণ আশেপাশে বহুতল ভবন, কেউ একটা ইট ফেলতে পারে। ইভেন গুলি করে আমাকে যদি ফেলে দেয়, এটা হয়তো অন্য কারোর জন্য, যে আমাকে মারছে বা লাঞ্ছিত সেও জানে না যে আমার কি অপরাধ, আর আমি তো জানিই না, কিন্তু একটা এজেন্ডা বাস্তবায়ন। আমার কাছে মনে হচ্ছে যে যত গাড়ি ভাঙচুর করছে, আমার তৃতীয় নয়ন দিয়ে মনে হচ্ছে যে এখানে একটা অন্য কিছু হাসিলের চেষ্টা চলছে। এই মুহূর্তে দাঁড়িয়ে তো আসলে বাংলাদেশের প্রতিটি মানুষ যারা আসলে দেশকে বিন্দুমাত্র ভালোবাসেন, তাদের সকলের আকাঙ্ক্ষা আসলে সবকিছু কবে স্বাভাবিক হবে, কবে বাংলাদেশকে আমরা আগের মতো দেখতে পাবো। স্বাভাবিক সময় তো মানুষের সবচেয়ে বড় বন্ধু। এক সময় সবকিছু হয়তো স্বাভাবিক হবে, কিন্তু স্বাভাবিক হওয়ার পরও যে ক্ষতটা যে থেকে যাবে, এই ক্ষতটা শুকানোর দায়িত্ব নিতে হবে সবাইকে। বিশেষ করে আমাদের যারা ছাত্রছাত্রী আছেন, যারা অভিভাবক আছেন, তাদেরকে একটু বিবেচনা করতে হবে যে আমি আমার সন্তানকে কত দূর পর্যন্ত যেতে দেব। আবার সন্তানকেও ভাবতে হবে যে আমার যে মা বাবা, আমার যে পরিবার, সেই পরিবারের আকাঙ্ক্ষা এবং স্বপ্ন
বাস্তবায়নের যে দায় আমার উপর আছে, সে দায় পূরণের জন্য আমি কত মাত্রায় প্রতিবাদী হতে পারি, কত দূর যেতে পারি, আমার একটা সীমার মধ্যে থাকতে হবে। আমাদের দেশে এর মধ্যে তো আমরা বিভিন্ন বিষয় নিয়ে এমনি নানা কারণে ব্যতিব্যস্ত হয়েছি, কি প্রশ্ন ফাঁস, দুর্নীতি, এটসেট্রা এটসেট্রা। আমাদের অভিভাবকদের সচেতনতা কিন্তু খুব জরুরি। আজকে যে সন্ত্রাস করছে, যে স্টুডেন্ট না, সেও কোনো অভিভাবকের সন্তান, তাকেও বিচার করতে হবে যে আপনি সবাইকে উপদ্রব করবেন, আপনি উপদ্রুত করে ফেলবেন, আপনি নিজে নিরুপদ্রব থাকবেন, এটা তো হতে পারে না। আসলে আমরা যারা এই ধরনের কর্মকাণ্ড করছেন তারাও কিন্তু নিরাপদ না। আমাদের এই নিরাপদ মানসিকতা গড়ে তোলার জন্য আমাদের যেটা দরকার, আমাদের পরিবারের বন্ধনগুলি, পরিবারের প্রতি যে আকর্ষণ, ভালোবাসা, এই ভালোবাসার জায়গাগুলি কোথায় যেন ঘাটতি হয়ে গেছে। মানুষ পরিবারের নিয়ন্ত্রণও মানছে না, রাজনৈতিক কর্মীরা নেতাদের কথা শুনছে না, সন্ত্রাসীরা তাদের মাস্টারদের কথা শুনছে না, আমাদের ছেলেমেয়েরা নিয়ন্ত্রণহীন। একটা ছেলে, সে তার পরিবারের আকাঙ্ক্ষা জানলো না, প্রতিবেশীর আকাঙ্ক্ষা জানলো না, রাষ্ট্রের আকাঙ্ক্ষা জানলো না, কার আকাঙ্ক্ষা জেনে সে তার বুকটাকে পেতে দিচ্ছে। আবার যে ব্যক্তি মারছে, যে আর্মসধারী, সে তো একটা প্রশিক্ষিত, সে তো জানে যে আমার সামনে যে দাঁড়িয়ে বুক পেতে দিয়েছে তার হাতে কোনো অস্ত্র নেই, তার হাতে গ্রেনেড নেই, তাহলে আমি কি তাকে গুলি করে দেব? আবার এই ছেলেটাও জানছে না যে আমি আসলে কিসের ভিত্তিতে আসলাম, আমি আমার মায়ের আকাঙ্ক্ষাটা জানছি না, তার যে চোখের স্বপ্ন সেটা বাস্তবায়ন করতে পারছি না, শুনছি না আমার বোনের আর্তনাদ, সে আমার কাছে কি চায়, কি আশা করছে। আমি একটা কেউ কিছু দিয়ে দিল, আমি নেমে পড়লাম আর আমি লাশ হয়ে গেলাম। তরুণ প্রজন্মের এই মনোভাব আমি আসলে অজ্ঞাত গেল বহু বছর দেখিনি। এবার আমি দেখলাম যে তারা নিশ্চিন্তে বুক পেতে দিচ্ছে। এটা কেন? এটা কিসের শিক্ষা? কিন্তু একটা লক্ষ্যহীন যে জীবন দান, সেটার কোনো অর্থ হয় না। কিন্তু প্রতিটি জীবন কত মূল্যবান। মানে এটা তো ৭১ না যে আমাদের মানচিত্র কেউ খাবলে খাচ্ছে বা আমরা আক্রান্ত হয়ে যাচ্ছি। আমরা তো স্বাধীন সার্বভৌম দেশ, এখানে আমাদের কোটার দাবি থাকবে, আমাদের উন্নত চিকিৎসার দাবি থাকবে, সুষ্ঠু নির্বাচনের দাবি থাকবে, স্বৈরাচার বিরোধী মনোভাব যদি কারো থাকে তাদেরকে বিদায় করো, সেই মনোভাব থাকবে। গণতান্ত্রিক রাষ্ট্রতে আমরা সবাই বাঁচবো, এক একজনের এক একটা মনোভাব। কিন্তু সব মনোভাব যদি এক জায়গায় গিয়ে দাঁড়ায় যে আমরা পুরো দেশ অচল করে দেব, এবং গেল 20 দিন ধরে যা হচ্ছে, আমাদের 4,90,00,000 শিক্ষার্থী, আমাদের অনেক দেশের জনসংখ্যাও নাই, এতটা জনসংখ্যা নাই, তারা এখন একেবারে লক্ষ্যহীনভাবে ঘরের ভিতরে বসে আছে। এটা তো খুবই আতঙ্কের একটা বিষয়। এবং এই যে বারবার প্রশ্ন আসছে যে এরা কারা এবং কেন করছে, সেই জায়গাটা আসলে সমাধানের জায়গাটাও আরও জটিল হচ্ছে। আজকে বিচার বিভাগে শুনানি হচ্ছে যে কোটার যে দাবি সেটি আসলে শিক্ষার্থীদের পক্ষে যাবে বলেই আশা করা হচ্ছে, সরকার অনেক নমনীয়তা দেখিয়েছেন, কিন্তু যারা এটা করছেন তারা তো কোটার জন্য করছেন না বলেই ধারণা করা হচ্ছে। তাহলে কি কোটা শিক্ষার্থীদের পক্ষে রায় গেলেও এটার সমাধান হবে? সেই জায়গাটাও নিশ্চয়ই আমাদের সবাইকে আমাদেরকে ভাবতে হবে। কারণ হচ্ছে কি যে আপাতত হয়তো এটা স্তীমিত হয়ে যাবে, কিন্তু ভবিষ্যতে যাতে এটা না হয়। আজকে আমরা যারা বিভিন্ন জায়গায় দায়িত্বে আছি, আমাদেরকেও ভাবতে হবে যে আমি কোনো কিছু লাগাম ছেড়ে দিলে আমি কত দূর ছেড়ে দিব, যেতে পারবো, ওর পরে আমাকে আর লাগাম ছাড়তে হবে না। আমি যখন কোনো কিছু দায়িত্ব পালন করব কোনো বিষয়ে, সে দায়িত্ব পালনের সাথে আমাকে সতর্ক হতে হবে যে আমার কোন আচরণ, আমার দায়িত্ব পালনে আমার কোন কর্মকাণ্ড একটা ভিন্ন রকমের একটা ব্যাখ্যা বা ভিন্ন রকমের আবহ তৈরি করতে হবে। সেই ব্যাপারে কিন্তু আমাকে সচেতন থাকতে হবে। যিনি দায়িত্বশীল তাকে বেশি সচেতন থাকতে হবে। আর সবচেয়ে বড় জায়গাটা যেটা, বাঙালির সম্পদ হচ্ছে সম্পর্ক, বাঙালির সম্পদ হচ্ছে বন্ধন, পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন। এই জায়গাটা মেরামত করার দরকার আছে, খুব জরুরি। কেননা আপনি মেট্রো রেলের স্টেশন ভাঙছেন, আপনি তো আপনার বাড়ি ভাঙছেন। মেট্রো রেল তো সরকারের না, আমাদের কতদিনের স্বপ্ন মেট্রো রেল। আপনি যে সমস্ত জিনিস ভাঙচুর করছেন সেটার মালিক আপনি আপনার বাড়ি ভাঙেন, আপনি তো আসলে আপনার বাড়িকেই ভাঙছেন। এই বাড়ি ভাঙতে পারে কে? যে এই বাড়ির ওনারশিপ নাই যার ভিতরে। সুতরাং রাষ্ট্রের প্রতি, সমাজের প্রতি, দেশের প্রতি ওনারশিপটা তৈরি করা আমার খুব জরুরি, এবং সেটা পরিবার থেকে করতে হবে।
পরিবারে কিন্তু আমাদের অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষা আছে। আমরা একসময় প্রশ্নপত্র ফাঁস নিয়ে আমরা কাজ করেছি। আমি আমার এক বন্ধু, তিনি খুব দায়িত্বশীল, আমার ব্যাচমেট, জিজ্ঞাসা করলাম, বলে যে হ্যাঁ প্রশ্নপত্র ফাঁস ঠেকানোর জন্য আমরা চেষ্টা করছি, কিন্তু কোনো কোনো অভিভাবক পকেটে টাকা নিয়ে ঘুরছেন প্রশ্ন কেনার জন্য। এটাও কিন্তু একটা বিষয়। সুতরাং শুধু সরকার সব দায়িত্ব পালন করবে, আমি কোনো দায়িত্ব পালন করব না, আবার আমি সব কিছু করব, সরকার কিছু করবো না, সবাই না, সবাইকে যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। এবং দায়িত্ব পালনের সাথে সাথে যে কাজটি করতে হবে, যে আমার সামাজিক জীবনযাপন, আমার পারিবারিক জীবনযাপন, আমার রাষ্ট্রীয় জীবনযাপন, সব কিছুর মধ্যে যে আমার যে ঐতিহ্য, আমার যে বাঙালিয়ানা, বাঙালির যে সত্তা, বাঙালির যে চরিত্র এবং বৈশিষ্ট্য, সেটা দিয়ে আমাকে প্রকাশিত হতে হবে। অন্য কোনো কিছুতে প্রকাশিত হতে হলেই আমার কিন্তু বিপদটা ঘটে যাবে। নিশ্চয়ই আপনারা স্বীকার করবেন যে এই পরিস্থিতির পরে আসলে আজকে অনেকগুলো জায়গা আপনি তুলেও আনলেন যে আমাদের বর্তমান পরিস্থিতি আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আমাদের তরুণ প্রজন্মের মনোভাব, তারা আসলে কি চায়, এই অনেকগুলো জায়গায় আসলে নতুন করে অনেক কিছু আবিষ্কৃত হলো। এবং এই জায়গাগুলো আপনি বলছিলেন যে পারিবারিক শিক্ষার জায়গাটায়, বন্ধনের জায়গাটায়, দেশপ্রেমকে নতুন করে তাদের মধ্যে জাগানোর জায়গাটায় আমাদের কাজ করা দরকার। এবং এই শিক্ষাগুলো নিশ্চয়ই আমাদের মধ্যে কাজ করবে যখন দেশ স্বাধীন হয়ে যাবে, এবং যখনটা খুব তাড়াতাড়ি হোক, সেটা তো আমাদের সকলের স্বাধীন মানে আমাদের যখন এই ঝামেলাগুলো স্বাভাবিক হয়ে যাবে এবং যে অস্বস্তিকর একটা পরিবেশ, এটা থেকে স্বস্তি হওয়াটা খুব জরুরি। কারণ একজন গণমাধ্যম কর্মী হিসেবে এটা নিশ্চিতভাবেই আমার এটা ভালো লাগে না। আমি তো ইউক্রেনে নেই যে আমি হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট পরে বের হব আতঙ্কগ্রস্ত অবস্থায়। আর সরকারকে একটা জিনিস খুব দ্রুত পালন করতে হবে, যে আমাদের যে কোনো কর্মসূচি, যেমন ধরুন শাহবাগ কেন্দ্রিক, আমরা একদম ভুলে গেছি। সরকারও আমি জানি না ভুলে গেছে কিনা, প্রশাসনেরও নজর আছে কিনা। একদিকে বারডেম, একদিকে হচ্ছে ঢাকা মেডিকেল, একদিকে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, মেডিকেল বিশ্ববিদ্যালয়। এই সবগুলো জায়গা আপনি দেখেন যে একেবারেই অবরুদ্ধ থাকে। এই সব জায়গা হচ্ছে মানুষের আশা ভরসা। সব জায়গায় বরিশালে আপনি দেখেন, বরিশাল সাগরদী যে হাসপাতাল, তার আশেপাশে আন্দোলন কেন? 53 বছর তো আমাদের হয়ে গেল। আমি ক্যাম্পাসে আন্দোলন করি না, অসুবিধা কি? আমি ক্যাম্পাসে আন্দোলন করি। এবং প্রশাসক যারা আছেন, আওয়ামী লীগের আমলে তারা ছাত্রলীগের থাকবে, আর বিএনপির আমলে তারা ছাত্র দলের থাকবে, এই ধারণা থেকে বেরিয়ে আসা উচিত। একজন ভিসি, একজন প্রক্টর, তারা সবসময় ছাত্রের, যদিও তারা বলেন যে হ্যাঁ আমরা তো ছাত্রীরই, কিন্তু সেটা কাগজে কলমে, এটা আক্ষরিক অর্থেই এটা বাস্তবায়ন করতে হবে। এবং শিক্ষার্থীদেরকে সর্বোচ্চ নজর দিতে হবে। আগেও বলেছি, 4,90,00,000 দিয়ে আমরা পৃথিবীতে ছাড়িয়ে যেতে পারি, কিন্তু আমাদের শিক্ষার্থীরা যেন অভিভাবকহীনতা উপলব্ধি না করে। আমাদের বুঝতে হবে যে আপনি যদি দাবির তালিকাগুলো সাজান, যে আমাদেরকে 2 কোটি স্টুডেন্টদেরকে রাস্তায় নেমে আসতে হবে কোন কারণে, দাবি 1, দাবি 2, দাবি 3, আমি জানি না দাবি 1-এ কি আসবে, 2-এ দাবি 1 কোটায় হবে কিনা আমি জানি না, শতভাগ মানুষ মানে কিনা, কোটাটা কি দাবি 2 নম্বরে আসবে নাকি দাবি 3 নম্বরে আসবে, এটা যারা করার তারাই বলবে। কিন্তু আমি মনে করছি যে একজন শিক্ষার্থীর এটা জানা উচিত, আমাকে কে ডাক দিলেই আমি রাস্তায় নামবো, কোন দাবিতে ডাক দিলেই আমি রাস্তায় নামবো, রাস্তাটা অবরোধ করব। আর একটা হচ্ছে যে একজন অভিভাবককে শেখাতে হবে একদম নাম ধরে ধরে, আচ্ছা অমুকের সন্তানকে তুমি কি দেখেছো, তিনি তো বর্তমানে সরকারের অমুক জায়গায় আছেন, তার ছেলেকে কখনো ককটেল মারতে তুমি তো দেখোনি, তাহলে তুমি কেন মারছো? এবং সেই নেতৃত্বস্থানীয় ব্যক্তিকেও বলতে হবে, ধরুন সে একজন মহাপরিচালক, ধরুন সে একজন মন্ত্রী, তাকেও মোটিভেশনাল স্পিচে বলতে হবে যে দেখো আমার ছেলে তো কখনো ককটেল মারে না, আমি তো আজকে অমুক না। একটা এই ধরনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। আমরা বিশ্ববিদ্যালয়ে যে কাজটি আমাদের সময় যেটা হতো, যে আমাদের শিক্ষকরা তিনি কোন দল করেন, তিনি কোন প্রবণতার মানুষ, সেটা আমাদের কাছে বড় বিষয় ছিল না। শিক্ষকও সেই জায়গাটি নিজেকে ধরে রাখতে পারে। শিক্ষা বিশেষ করে এই পর্যায়ে এসে শিক্ষকদের ভূমিকা কিন্তু অনেক বেশি। পরিবারের ভূমিকা তো আছে, শিক্ষকদের ভূমিকা অনেক বেশি। আমার সেই শিক্ষক, আমার প্রাধ্যক্ষ ডক্টর আবু হেনা মোস্তফা কামাল, বা আমার ভাইস চ্যান্সেলর প্রফেসর শামসুল হক, ফজলুল হালিম চৌধুরী, তারা যখন আমাদের সামনে এসে দাঁড়াতেন, আমাদের ভাবার অবকাশ ছিল না যে তিনি কোন মত নিয়ে আমার সামনে দাঁড়াচ্ছেন, তিনি কোন কথা বলার জন্য দাঁড়াচ্ছেন। তিনি শিক্ষক, তিনি আমার অভিভাবক। এই বিশ্বাস ছিল যে তিনি আমার জন্য সর্বোচ্চ ভালোটাই করবেন। ভীষণ ভালো বলেন, অনেকগুলো দিক উঠে আসলো। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের মাঝে আসার জন্য। ধন্যবাদ প্রিয় দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। এবং এই প্রার্থনা নিশ্চয়ই আমরা যে যার জায়গা
আছি সেখান থেকে আজকে চ্যানেল আই থেকে আমরা প্রত্যাশা করছি যে বাংলাদেশ খুব তাড়াতাড়ি তার স্বাভাবিক রূপে ফিরে যাবে। আমাদের দেশমাতৃকা, আমাদের বাংলাদেশ আবার সুস্থ স্বাভাবিক হয়ে সামনের দিকে এগিয়ে যাবে। বিদায় নিচ্ছে আজকে, আবার দেখা হবে।